ডেটা সায়েন্স আর মেশিন লার্নিংয়ের একটা খুব মৌলিক প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো। মডেল তৈরির এই যাত্রায় সবাইকে স্বাগতম। তো মূল চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হলো আমাদের হাতে থাকা ডেটা যখন সীমিত আর তার মধ্যে প্রচুর ভুলভাল তথ্য বা নয়েজ থাকে, তখন ভ্যারিয়েবলগুলোর মধ্যে আসল সম্পর্কটা আমরা খুঁজে বের করব কিভাবে? মানে কোলাহলের ভেতর থেকে আসল সিগন্যালটাকে আলাদা করা, এটাই হলো আসল কাজ। তো চলুন শুরু করা যাক একেবারে মূল সমস্যাটা দিয়ে, যেটা আমরা সমাধান করতে চাইছি। আর এটা কিন্তু স্ট্যাটিস্টিক্সের একেবারে হার্ট বা কেন্দ্রবিন্দুতে থাকা একটা সমস্যা। আমরা একটা রিগ্রেশন মডেল বানাই কেন? আসলে বিভিন্ন তথ্যের মধ্যেকার সম্পর্কটা বোঝার জন্য। যেমন ধরুন, একটা বাড়ির দাম কিসের ওপর নির্ভর করে? তার আকার, কোন এলাকায় আছে, এইসবের ওপর, তাই না? তো রিগ্রেশন মডেল ঠিক এই কাজটাই করে। একটা ভ্যারিয়েবল মানে বাড়ির দামকে অন্য কিছু ভ্যারিয়েবল বা চলক মানে আকার বা এলাকা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। আর সাথে একটা এরর টার্মও থাকে, কারণ সব অনুমান তো আর 100% নিখুঁত হয় না। তাহলে আসল লক্ষ্যটা কি? আমাদের হাতে থাকা ডেটা ব্যবহার করে মডেলের ওই অজানা প্যারামিটারগুলোর এমন একটা মান বের করা যাতে আমাদের প্রেডিকশন বা ভবিষ্যৎবাণীগুলো যতটা সম্ভব নিখুঁত হয়। আচ্ছা, তাহলে চলুন একদম প্রথম আর সবচেয়ে সহজ সমাধানটা দেখি। এটা কিন্তু বেশ পুরনো একটা পদ্ধতি, সেই ১৯ শতক থেকে ব্যবহার হয়ে আসছে। এই মেথডটা, যেটা আসলে গাউস প্রথম বের করেছিলেন, সেটার কাজ করার ধরনটা কিন্তু খুবই সোজা। ভাবুন তো, আমাদের কাছে কিছু ডেটা পয়েন্ট আছে। এখন কাজ হলো এই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে এমন একটা সরলরেখা বা স্ট্রেট লাইন টানা, যেটা ডেটা পয়েন্টগুলোর সবচেয়ে কাছাকাছি থাকবে। আর এই কাছাকাছি থাকার মাপকাঠিটা কি? মাপকাঠিটা হলো প্রত্যেকটা পয়েন্ট থেকে লাইনের যে দূরত্ব, তার বর্গ বা স্কোয়ার করে যোগ করা। যে লাইনটার জন্য এই যোগফলটা সবচেয়ে কম হবে, সেটাই আমাদের বেস্ট ফিট লাইন। এই পদ্ধতির পেছনের দর্শনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা হলো ম্যাক্সিমাম লাইকলিহুড বা এমএল এস্টিমেশনের সমতুল্য। সহজ কথায় এর মানে হলো আমাদের হাতে যে ডেটা আছে, আমরা তাকেই ১০০% বিশ্বাস করছি। ডেটা যা বলছে সেটাই সত্যি, এর বাইরে আর কিছু ভাবার দরকার নেই। কিন্তু এই সরল পদ্ধতিরও তো সমস্যা আছে, তাই না? কি হয় যখন আমাদের ডেটা খুব কম থাকে, বা ধরুন ডেটার মধ্যে প্রচুর নয়েজ বা ভুলভাল তথ্য মেশানো থাকে? আর ঠিক এখানেই এই পদ্ধতির আসল দুর্বলতাটা বেরিয়ে আসে। যেহেতু এটা শুধুমাত্র ট্রেনিং ডেটার উপর ভরসা করে, তাই এটা খুব সহজে বিভ্রান্ত হতে পারে। মানে অল্প ডেটার মধ্যে থাকা র্যান্ডম নয়েজ বা ভুল প্যাটার্নকেও মডেলটা সত্যি বলে ধরে নেয়। আর এই ঘটনাটাকেই বলে ওভারফিটিং, মানে মডেলটা ডেটাকে প্রয়োজনের চেয়ে বেশি ফিট করে ফেলেছে। এর ফলে নতুন ডেটা পেলে মডেলটা ঠিকমতো কাজ করতে পারে না। তাহলে এই সমস্যা থেকে বেরোনোর উপায় কি? চলুন এবার একটা আরও পরিণত বা ওয়াইজার অ্যাপ্রোচের দিকে যাওয়া যাক। দেখি এটা কিভাবে আরও মজবুত একটা সমাধান দেয়। এই বেজিয়ান অ্যাপ্রোচটা আমাদের একটা দারুণ সুযোগ করে দেয়। এটা আমাদের প্রায়ার ইনফরমেশন বা পূর্বজ্ঞানকে মডেলের মধ্যে নিয়ে আসতে দেয়। মানে ডেটা দেখার আগেই আমরা প্যারামিটারগুলো নিয়ে যা বিশ্বাস করি, সেটাও আমরা ব্যবহার করতে পারি। ব্যাপারটা অনেকটা একজন অভিজ্ঞ গোয়েন্দার মতো। তিনি শুধু ক্রাইম সিনের তথ্যই দেখেন না, তার আগের কেসগুলোর অভিজ্ঞতাও কাজে লাগান। এখানে ওই প্রায়ার বা পূর্বজ্ঞানটাই হলো সেই অভিজ্ঞতা। এই পদ্ধতির মূল কথাটা হলো আমাদের এখনকার বিশ্বাস, যাকে বলে পোস্টেরিয়র, সেটা তৈরি হয় দুটো জিনিসের সমন্বয়ে। এক হলো নতুন ডেটা কি বলছে, মানে লাইকলিহুড, আর দুই হলো আমাদের আগের বিশ্বাসটা কি ছিল, মানে প্রায়ার। সোজা কথায়, নতুন তথ্য আমাদের পুরনো জ্ঞানকে আরও উন্নত বা আপডেট করে। এটাই বেজিয়ান ইনফারেন্সের মূল ভিত্তি। এই দুটো দর্শনের মধ্যে পার্থক্যটা তাহলে পরিষ্কার। একদিকে আছে ম্যাক্সিমাম লাইকলিহুড বা এমএল, যেটা ডেটাকেই সব মনে করে। এর ফলে কম ডেটা থাকলে এটা অস্থিতিশীল হয়ে যেতে পারে। অন্যদিকে আছে ম্যাক্সিমাম পোস্টেরিয়রি বা এমএপি, যেটা হলো বেশিয়ান অ্যাপ্রোচ। এটা ডেটার সাথে আমাদের পূর্বজ্ঞান বা ডেটা প্রায়ারকে ব্যালেন্স করে। ফলে এটা অনেক বেশি স্থিতিশীল আর শক্তিশালী একটা সমাধান দেয়। আর টেকনিক্যালি বলতে গেলে এই যে বেজিয়ান অ্যাপ্রোচ, এটা আসলে রেগুলারাইজড লিস্ট স্কোয়ারসেরই সমতুল্য। মানে আমাদের ওই প্রায়র বিশ্বাসটা একটা পেনাল্টি বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এটা মডেলকে অতিরিক্ত জটিল হতে দেয় না, একটা সীমার মধ্যে রাখে। ফলে মডেলটা অনেক বেশি স্থিতিশীল থাকে। কিন্তু এই যে আমরা মডেলটাকে স্থিতিশীল করলাম, এটা কিন্তু এমনি এমনি হয়নি। এর একটা দাম দিতে হয়। আর এটাই আমাদের মডেলিংয়ের জগতের সবচেয়ে বড় উভয় সংকট বা ট্রেড অফের দিকে নিয়ে যায়। এই ট্রেড অফের একটা দিক হল বায়াস বা অ্যাপ্রক্সিমেশন এরর। হাই বায়াস মানে কি? মানে হলো আমাদের মডেলটা এতটাই সরল যে এটা আসল প্যাটার্নটাকেই ধরতে পারছে না। এটা অনেকটা সহজ কোনো সমাধান দিয়ে একটা জটিল সমস্যা সমাধানের চেষ্টার মতো।
ফলে মডেলটা লাগাতার একই ধরনের ভুল করতে থাকে। আর ট্রেড অফের অন্য দিকটা হল ভেরিয়েন্স বা এস্টিমেশন এরর। হাই ভেরিয়েন্স বা হাই ভেরিয়েন্স মানে ঠিক তার উল্টোটা। মডেলটা এতটাই জটিল যে এটা ডেটার মধ্যে থাকা নয়েজ বা অপ্রয়োজনীয় জিনিসগুলোকেও মুখস্থ করে ফেলে। ফলে এক এক সেট ট্রেনিং ডেটার জন্য এটা এক এক রকম আচরণ করে। মানে মডেলটা খুব ছটফটে, অস্থিতিশীল আর অবিশ্বসনীয় হয়ে যায়। এই উক্তিটা বায়াস ভেরিয়েন্স ডিলেমার একেবারে সার কথাটা বলে দিচ্ছে। একটা জটিল মডেল যেটা ডেটা থেকে শেখে, সেখানে যদি আমরা বায়াস কমাতে চাই, মানে মডেলকে আরও নিখুঁত করতে চাই, তাহলে তার দাম হিসেবে আমাদের ভেরিয়েন্স বেড়ে যাবে। মানে সরলতা আর জটিলতার মধ্যে একটা চিরন্তন টানাপোড়েন চলতেই থাকে। এই ট্রেড অফটাকে আমরা একটা টার্গেট শুটিংয়ের সাথে তুলনা করতে পারি। দেখুন, এখানে 4টে সিনারিও আছে। সবচেয়ে ভালো অবস্থা কোনটা? লো বায়াস, লো ভ্যারিয়েন্স, মানে প্রতিটা শটই একেবারে বুলসাইতে লাগছে, একদম নিখুঁত আর নির্ভরযোগ্য। এবার ভাবুন হাই বায়াস, লো ভ্যারিয়েন্স, মানে শটগুলো একসাথে আছে কিন্তু লক্ষ্যের অনেক দূরে। মডেলটা ধারাবাহিকভাবে ভুল কিন্তু নির্ভরযোগ্যভাবে ভুল। তারপর আছে লো বায়াস, হাই ভ্যারিয়েন্স, শটগুলো লক্ষ্যের চারপাশে ছড়ানো ছিটানো, কিন্তু তাদের গড় করলে দেখা যাবে সেটা বুলসাইয়ের কাছেই। মানে মডেলটা গড়ে ঠিক, কিন্তু এক একবার এক এক রকম ফল দেয়। আর সবচেয়ে খারাপ অবস্থা হলো হাই বায়াস, হাই ভ্যারিয়েন্স, শটগুলোও ভুল জায়গায়, আবার ছড়ানো ছিটানো, মানে মডেলটা ভুলও আবার অস্থিতিশীলও। তাহলে প্রশ্ন হল, এই উভয় সংকট মাথায় রেখে আমরা কিভাবে বাস্তবে ভালো মডেল তৈরি করতে পারি? এর একটা দারুণ উপায় হল মিনিমাম ডেসক্রিপশন লেংথ বা MDL প্রিন্সিপাল। এই ধারণাটা লার্নিং বা শেখাকে ডেটা কম্প্রেশন বা তথ্য সংকুচিত করার চোখে দেখে। এর মূল কথা হল সেই মডেলটাই সবচেয়ে ভালো যেটা আমাদের হাতে থাকা ডেটাকে সবচেয়ে ছোট আর সবচেয়ে কার্যকরভাবে বর্ণনা করতে পারে। আর মজার ব্যাপার হলো এই MDL প্রিন্সিপালটা আসলে বিখ্যাত দার্শনিক নীতি অকমস রেজারেরই একটা গাণিতিক রূপ। অকমস রেজার কি বলে যে ডেটার সাথে খাপ খায় এমন সবচেয়ে সহজ ব্যাখ্যাটাকেই গ্রহণ করা উচিত। MDL ঠিক সেই কাজটাই করে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? ভালো মডেলিং মানে কোনো পারফেক্ট পদ্ধতি খুঁজে বের করা নয়, বরং এই ট্রেড অফগুলোর মধ্যে একটা সঠিক ভারসাম্য তৈরি করা। বায়াস আর ভেরিয়েন্সের এই টানাপোড়েনটা বুঝতে পারাটাই সাধারণ অ্যালগোরিদম চালানো আর থটফুলভাবে মডেল তৈরির মধ্যে আসল পার্থক্য গড়ে দেয়। আর এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ডেটার এই যুগে আমরা মডেলের ওপর কতটা ভরসা করব, আর নিজের বিচার বুদ্ধির ওপরই বা কতটা?